অভিযোগ, ভোগান্তির পরও মোবাইল ইন্টারনেটে ফিরছেন গ্রাহক। 4 মাসে ব্যবহারকারী বেড়েছে 73 লাখ। আকৃষ্ট হচ্ছে আকর্ষণীয় নানা অফারে, দাবি অপারেটরদের। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হলেও গেল অর্থ বছরের লক্ষ্যমাত্রা থেকে 87,000 কোটি টাকা পিছিয়ে এনবিআর। সবচেয়ে বেশি যোগান দিয়েছে আয়কর, দ্বিতীয় অবস্থানে ভ্যাট। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে 4 দশকে ব্যয় 900 কোটি টাকা। সুফল মেলেনি প্রকল্পের। অতিবৃষ্টির কবলে পানিবন্দী অন্তত 1 লাখ মানুষ। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুদ। কুষ্টিয়ায় লোকসানের সংখ্যায় মিল মালিকরা ভারত থেকে আমদানি বাড়ায় সাতক্ষীরায় কমছে কাঁচামরিচের দাম। এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে দুর্বল হচ্ছে মার্কিন ডলার, ঊর্ধ্বমুখী ব্রিটিশ পাউন্ড ও ইউরো। ফেডারেল রিজার্ভের সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে প্রভাব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উচ্চমূল্য, ধীরগতি সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসির তথ্য বলছে 10 মাস পর চলতি বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসেই যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেয়া আকর্ষণীয় ডেটা প্যাকেজ গ্রাহক টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন অফার নয়, বরং প্রয়োজনেই ব্যবহার করেন মোবাইল ইন্টারনেট। শুভ খানের রিপোর্ট। ভৌগোলিক দূরত্বকে হাতের মুঠোয় এনে মুহূর্তেই ইমেইল কিংবা ভিডিও কলে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন সহ নানা কাজে দৈনিক 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন দেশের 13.5 কোটির বেশি গ্রাহক, যার প্রায় 60% ব্যবহৃত হয় মোবাইলে। তবে গেল বছর নিরাপত্তার স্বার্থে এক ব্যক্তির নামে সিম নিবন্ধন সীমা 15 থেকে 10টিতে নামানোর পর ধাক্কা লাগে মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিটিআরসির তথ্য বলছে 2025 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে গ্রাহক সংখ্যা 12 কোটি 15 লাখ থেকে কমে দাঁড়ায় 11 কোটি 35 লাখে, অর্থাৎ প্রায় 80 লাখ গ্রাহক হারায় 4 অপারেটর। ধাক্কা সামলাতে নতুন সিম বিক্রিতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। এর ফলে গেল মার্চ থেকে জুন পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 73 লাখ। যদিও ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে বরাবরের মতোই অসন্তোষ গ্রাহকের কণ্ঠে। 199 টাকায় প্যাকেজ ব্যবহার করতাম 15 জিবি, সেটা এখন 250 টাকায় প্যাকেজ ইউজ করতে হইতেছে। দাম যাই হোক ব্যবহার করতে হবে, এটা তো আমরা বাধ্যতামূলক। সরকার যে পরিমাণ ভ্যাট ট্যাক্স কমাইছে ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। 20 টাকা দিয়ে যেমন 1 জিবি 7 দিন মেয়াদে কিনছে, কিন্তু এখন তারা এগুলো কি করছে, 50 টাকা 70 টাকা নিয়ে গেছে, 2-3 জিবি দিয়ে মেয়াদ দিচ্ছে 3 দিন। তাহলে এটা তো হইলো না, এটা তো এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহক বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে রবির রাজস্ব আয় ছাড়িয়েছে 5,242 কোটি টাকা। বছর ব্যবধানে যা 7.1% বেশি। ডাটা থেকে রাজস্ব আয় 13.6% বেড়েছে। বাংলালিংক টেলিটক সাম্প্রতিক আর্থিক বিবরণী প্রকাশ না করলেও ধাক্কা কাটিয়ে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরেছে গ্রামীণফোন। আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু এখন ইন্টারনেট রেডি সিম বাজারে ছাড়ছে, যার কারণে যে সিমটাই আপনি ঢোকাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি একটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আগে যেটা একটু ছিল না। সো আমরা এটার একটা ভালো ট্র্যাকশন এখন দেখছি। তবে গ্রাহক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এই সেবা নিচ্ছেন 1.5 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামটবের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার। জনাব জুলফিকার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটু জানতে চাইব যে এই যে মোবাইল অপারেটরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, এটা কি আসলে ইতিবাচক কিনা বা কিভাবে আপনি এটাকে দেখছেন? জি, ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। মোবাইল ইন্টারনেট স্বাভাবিকভাবেই এটা ক্রমবর্ধমান হারে অ্যাকচুয়ালি এটার ব্যবহার বাড়ছে। মোবাইল ইন্টারনেট আপনি জানেন যে এটা হচ্ছে মানুষের জন্য খুবই উপযোগী একটা মাধ্যম। এখন ইন্টারনেট আমরা অনেকদিন যাবতই বলে আসছি যে ইন্টারনেট আমাদের খুব প্রয়োজনীয় একটা অনুষঙ্গ, এবং এই মোবাইল ইন্টারনেটের সংখ্যা যদি ক্রমাগত বাড়ছে, এটা আপনি জানেন যে গত বছর একটু ড্রপ হয়েছিল, বাট হাউএভার
এটা ক্রমাগতভাবে গত দু প্রান্তিক ধরে এটা বাড়ছে, এবং এইটা বেসিক্যালি যেটা হয় যে ইট ইমপ্লিকেটস যে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেভাবে বাড়ছে, এর অর্থ ইন্টারনেটের ভিত্তিক সমাজ ব্যবস্থায় এটার একটা মানে অবদান রয়েছে বলেই, এবং মানুষ অনেক বেশি লেনদেন থেকে শুরু করে বলেন স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়িয়েছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ইন্টারনেটের উপর অনেক বেশি নির্ভরশীল হচ্ছে। জনাব জনাব এবং একই জুলফিকার, সাথে- জি। এটা কি আসলে বেড়ে ইতিহাস সৃষ্টি করেছে? মানে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক কি এখন ইন্টারনেট ব্যবহার করছে, নাকি এটা কমে যে তারপর এখন আবার বেড়েছে? ইনফ্যাক্ট এটা আপনার গত 2 বছর আগে যখন সরকার পরিবর্তন হয়েছিল, তখন সেই পরিবর্তনের পর থেকে কিন্তু আমরা খেয়াল করেছিলাম যে সিম সংখ্যা কমে গিয়েছিল, মোবাইল কানেক্টিভিটি কমে গিয়েছিল, ইন্টারনেটের ব্যবহারকারী সংখ্যা কমে গিয়েছিল। সো ওর পর থেকে গত আপনার আবার দু প্রান্তিক থেকে আমি বলছি, যেটা হচ্ছে যে এই সংখ্যাটা বেড়েছে, তবে এটা সর্বোচ্চ পর্যায়ে তো এখনো পৌঁছায় নাই। বাট এটা এখন বর্তমানে অনেক 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 একটা ভালো মাত্রায় ইন্টারনেটের এই সংযোগ বিদ্যমান রয়েছে। মোবাইল ইন্টারনেটের কথা বলছি আমি। জি, কিন্তু এই যে মোবাইল ইন্টারনেটে আমরা যে অভিযোগগুলো শুনি, গ্রাহকরা বলছিলেন যে আসলে তাদের আর উপায়ান্ত নেই, সেই জন্য তারা মোবাইলে ব্যবহার করছেন, অনেকে ধীর গতির কথা বলছেন, উচ্চ মূল্যের কথা বলছেন। এখন কোনো উপায় নেই দেখে কি গ্রাহকরা ফিরছেন কিনা উচ্চ মূল্য এবং সবকিছু স্যাক্রিফাইস করে, যে আসলে আমার তো আর উপায় নেই, আমি করবোটা কি? দেখুন, এইটা সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে একটা অভিযোগ আছে, আমরা এটা জানি, এবং যদি আমরা গত 1 দশকের তুলনামূলক একটা চিত্র চিন্তা করি, তাহলে আমরা দেখব যে মোবাইল ইন্টারনেটের যে প্রাইস ছিল এবং ভয়েস কলের যে প্রাইস ছিল, সেগুলো কিন্তু ঠিক ওই হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। আপনারা যদি আমাদের টাকার অবমূল্যায়নকে যদি আমরা কনসিডারেশনে নিই, আমরা যে ট্যাক্স রিজিমের মধ্যে কাজ করি, আমাদের যে পরিমাণ স্পেকট্রাম কিনতে হয়, যে উচ্চ মূল্যের স্পেকট্রাম কিনতে হয়, সো সব কিছু মিলিয়েই এই প্রাইসিংটা হচ্ছে খুবই কমপ্লেক্স একটা ইস্যু। সো আলটিমেটলি যেটা হয় যে মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আহ, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে সেভাবে দেখা যাচ্ছে না। কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে কিনা একটু দেখবেন? আমি একটু ক্যামেরাটা চেষ্টা কি অফ করছি। করেছেন কিনা? রাইট, এখন কি ভিডিও দেখা যাচ্ছে? আমরা এখনো পাচ্ছি না, একটু অপেক্ষা করছি। আচ্ছা, আমি বলতে থাকি, জি। দেখি এই ভিডিওটা দেখা যায় কিনা। এটা আমি জাস্ট লুকিং ইনটু ইট। জি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে প্রাইসিংটা হচ্ছে খুব কমপ্লেক্স একটা ইস্যু। সো এই জায়গাতে যেটা হয় যে আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপরে প্রাইসিংটা নির্ভর করে। সো দ্রব্যমূল্যর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের জ্বালানি বলেন, আমাদের যে সমস্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধির কথা বলে, এই সমস্ত কিছুকে যদি আমরা এই কনসিডারেশনে নিই, তাহলে ইন্টারনেটের প্রাইসটা হয়তো বা আরো বেশি হওয়ার কথা ছিল। হাউএভার, আমরা এই জিনিসটাকে সর্বদাই চেষ্টা করি, এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বাজারে মোট 4টা অপারেটর ফাংশনাল আছে। সো তারা কিন্তু সবসময় একটা প্রতিযোগিতামূলক একটা মানে আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের প্রাইসিংগুলো ফিক্স করে। সো প্রাইসিংয়ের ব্যাপারে আমি যেটা মনে করি যে আসলে প্রাইসিংটা আমার কাছে যেটা মনে হয় যে এইটা একটা যৌক্তিক পর্যায়ে রয়েছে। তবে সর্ব সর্বদাই যেটা ইন্টারনেট মানে প্রদানকারী অপারেটররা যে জিনিসটাকে বিবেচনায় নেয়, সেটা হচ্ছে গিয়ে যে কত কম মূল্যে, কত সাশ্রয়ী মূল্যে এটা সাবস্ক্রাইবারদেরকে দেওয়া যায়। এটা গেলো প্রাইসিং এর কথা। আর আপনি যেটা বললেন কোয়ালিটি অফ সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিসের ক্ষেত্রে আমরা বলি যে আসলে দেখেন, মোবাইল ইন্টারনেটটা ভার্চুয়ালি ইটস এ মোবাইল টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট। সো মোবাইল ইন্টারনেট আমরা ইচ্ছা করলে অনেক বেশি গতি আসলে পেতে পারি না। তবে আমরা যেটা দেখি যে এই গতির মানও গত কিছুদিন যাবৎ এটা অনেক উন্নতির পর্যায়ে রয়েছে। আমাদের অপারেটররা অনেক স্পেকট্রাম নিয়েছেন, এবং স্পেকট্রাম তারা ডিপ্লয় করছেন, এবং কোয়ালিটি অফ সার্ভিস বাড়ানোর চেষ্টা করছেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রতে আপনি যদি মনে করেন যে আমাদের একটা অপারেটর 700 মেগাহার্টজ নিয়েছেন, কিভাবে ঘরের অভ্যন্তরে পর্যন্ত আমরা যেতে পারি, সেই জি, বিষয়টাও জি। কিন্তু আমরা জনাব আমাদের জুলফিকার, ব্যবস্থার মধ্যে আমরা জনাব নিয়েছি। জুলফিকার, আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কি ইন্টারনেটের পেছনে আমাদের খরচটা একটু বেশি হচ্ছে কিনা, বা আসলে
নাকি যৌক্তিক পর্যায়ে আছে, যেটি আপনি একটু আগেই বলছিলেন, কিন্তু পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের থেকে কি কম আছে কিনা, বা আমাদের অবস্থানটা আসলে কোথায়? জি, আমরা কিন্তু সর্বদাই যদি খেয়াল করি, আমরা ওয়ার্ল্ড ইন্ডেক্সের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব আমাদের দেশের ইন্টারনেটের যে মোবাইল ইন্টারনেটের যে দাম, সেটা অনেক মানে নিচের পর্যায়ে আছে। হয়তোবা দু একটি দেশে আমাদের চাইতে, বা ইভেন পার্শ্ববর্তী দেশসমূহে যদি দু একটা দেশের কথা আপনি উদাহরণ হিসেবে আনতে চান, তাহলে বলতে পারেন যে তাদের হয়তো কম হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমি আবারও বলবো যে আমাদের ব্যবসার যে এনভায়রনমেন্টের ভিতরে আমরা অপারেট করছি, আমাদের এই ইন্ডাস্ট্রি অপারেট করছে উচ্চ একটা ট্যাক্স রিজিমের ভিতরে, আমরা উচ্চ মূল্যে আমরা স্পেকট্রাম কিনছি, আমাদের জ্বালানির খরচের দাম অনেক বেশি, আমাদের বিদ্যুৎ অনেক বেশি দামি। তো সমস্ত কিছুকে বিবেচনায় নিলে, এবং ইনফ্লেশনের কথাটা তো আপনাকে সবসময় বলি যে প্রতি বছর কিন্তু ইনফ্লেশন হচ্ছে প্রায় 7 to 8%, 9%। সো সব কিছুকে বিবেচনায় নিলে আমি যেটা একটু আগেও বলেছিলাম যে আমাদের এই প্রাইস মার্কটা আমার কাছে যৌক্তিক মনে হয়। আমরা ইন্ডাস্ট্রি থেকেও এটাকে যৌক্তিক মনে করি, কারণ এখানে কিন্তু একটা কম্পিটিশন আছে। এটা যৌক্তিক হওয়া ছাড়া অন্য কোনো আসলে অল্টারনেটিভ নেই, কারণ যে কোনো অপারেটর যখনই প্রাইস কমায়, তখন কিন্তু অন্য অপারেটররাও কিন্তু এর সাথে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু তারা একটা কম্প্যারিজনের মাধ্যমে প্রাইস কমিয়ে রাখে। সো এটা আমরা বলতে পারি যে যে প্রাইসটা আমরা বর্তমানে পাচ্ছি, সেই প্রাইসটা যথেষ্ট যৌক্তিক। জি। আর আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, আমি একজন গ্রাহক হিসেবে আসলে এই প্রশ্নটি করতে চাই আপনাকে, যে অনেক জায়গায় যে আমরা যে 4G সেবাটা বা যেই রকমের ইন্টারনেট সেবাটা পাওয়া, যেই গতিটা পাওয়ার কথা, সেটা আমি ঢাকায় বসে পাচ্ছি, কিন্তু আমি অন্যান্য জায়গায় যেয়ে সেটা পাচ্ছি না। বিভিন্ন জেলার কথা যদি আমি বলি, সব জায়গায় আমি পাচ্ছি না, গ্রামে যে আমি সেটা পাচ্ছি না। এইটা নিয়ে কি আপনি যেহেতু অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশের মহাসচিব, তো আপনারা এই অপারেটরদের নিয়ে কি কোনো করেছেন কিনা যে এই সুবিধাগুলো আমাদেরকে দিতে হবে? আহ, আমি আপনার সাথে কিছুটা একমত। আমাদের শহরাঞ্চলে আমরা যেভাবে নেটওয়ার্কটাকে রোল আউট করার চেষ্টা করেছি, স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে নেটওয়ার্কের মানটা হয়তো বা সমমানের নয়। তবে এটা কিন্তু অলওয়েজ একটা প্রচেষ্টার মানে আমরা মানে কন্টিনিউয়াস একটা এন্ডেভার থাকে আমাদের প্রত্যেকটা অপারেটরই। আপনারা যদি খেয়াল করেন যে এটা ক্রমাগতভাবে উন্নতি হচ্ছে। আমাদের বাহিরে যে সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে আমাদের টাওয়ার নির্মাণটা অনেক বেশি প্রবলেমের ভিতরে আমরা থাকি। যেটা হচ্ছে যে আমরা সহসাই আমরা টাওয়ার পাই না। আপনারা জানেন যে টাওয়ার আলাদা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, আলাদা একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা পেয়ে থাকি। সো এই টাওয়ার নির্মাণ, ফাইবারের যথেষ্ট মানে যে লেআউটটা থাকার কথা, সেটার যে একটা মানে আমি বলবো যে মানে একটা অ্যাবসেন্ট যেটা আছে আমাদের ফাইবারের লেআউটটা সমগ্র দেশে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে মোবাইল নেটওয়ার্কটা একটা কম্বিনেশন অফ অল দি টেকনোলজিস, অল দি সাইড অপারেটর্স। আমাদের যদি টাওয়ার আমরা ঠিক মতো না পাই, আমরা ফাইবার যদি ঠিক মতো বিস্তৃত না থাকে, তাহলে পরে আমরা যেটা হয় যে আমরা তো শুধু আমাদের ইকুইপমেন্টটা বসাতে পারি না ওইভাবে। তবে এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আমাদের সাবস্ক্রাইবারদেরকে অ্যাসিওর করতে পারি আপনার মাধ্যমে, যে আমরা এই নেটওয়ার্ক উন্নতির যে বা নেটওয়ার্ক উন্নয়নের যে এই প্রচেষ্টাটা, প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্র থেকে এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা এফার্ট। এবং আপনারা জানেন যে আমাদের নেটওয়ার্ক তো স্ট্যাবলিশড যেভাবে আমরা বলেছি, এবং তারপরে প্রতি বছর কিন্তু আমাদের মানে প্রতিনিয়তভাবে আমাদের কিন্তু টাওয়ারের সংখ্যা বাড়ছে, আমাদের সেলের সংখ্যা বাড়ছে। সো যত এটা বাড়ছে, তত বেশি অ্যাকচুয়ালি কিন্তু বিস্তৃত হচ্ছে, এবং মানুষ তত বেশি স্বস্তির পাচ্ছে বলে আমরা মনে জি, করি। জনাব জুলফিকার, আরেকটা বিষয় আমার জানার কথা, যে এই যে অপারেটরদের বিভিন্ন টাওয়ারের কথা আপনি বলছিলেন, এই টাওয়ারগুলো কি আসলে সমন্বয় করা কি সম্ভব কিনা? যে একটা টাওয়ার থাকবে, সেখান থেকেই সব অপারেটররাই একই ধরনের সুবিধা পাবে, একটা সমন্বয় করা কি সম্ভব কিনা? কারণ আমরা দেখেছি এক জায়গায় একটা অপারেটরের টাওয়ার আছে, সেখানে অন্য অপারেটররা একটু দুর্ভোগে পড়েন। এরকম ব্যাপারটা আমি আমার এলাকায় দেখেছি, আমার গ্রামে দেখেছি। এটা কি সমন্বয় করার কোনো সুযোগ আছে কিনা আসলে? না, বিষয়টি কিন্তু আপনি যেভাবে বলেছেন, বিষয়টি ওইভাবেই আছে অ্যাকচুয়ালি। টাওয়ার যখন আমরা ক্রিয়েট করলাম আমাদের এই ইকোসিস্টেমের ভিতরে, তখন কিন্তু একটা টাওয়ারে মাল্টিপল অপারেটর, মানে একজনের না একাধিক অপারেটর যেন তাদের ইকুইপমেন্ট বসাতে পারে, সেই ব্যবস্থাটার জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিটা চালু করেছি। সো এখন কিন্তু সেটা আসলে বাস্তবায়িত হয়েছে কিনা সব জি জি, জায়গায়? এটা অবশ্যই এটা বাস্তবায়িত হয়েছে, এটা অবশ্যই বাস্তবায়িত হয়েছে এটা, এবং এইভাবেই চলছে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে
অনেক অপারেটরের কিছু ব্যক্তিগত টাওয়ার যেগুলো আগে আছে সেগুলোতে হয়তো তাদের ব্যক্তিগত টাওয়ারটা আছে, যেহেতু ওই অপারেটর শেয়ার করতে পারে না, মানে তারা নিজস্ব কাজেই কেবল ব্যবহার করতে পারে। তবে টাওয়ার কোর মাধ্যমে যে টাওয়ারগুলো আছে সেগুলোতে কিন্তু অবশ্যই একাধিক অপারেটর অপারেট করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো জি, লাগলো আপনার ধন্যবাদ। সঙ্গে কথা বলে। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামটবের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইন্টারনেটের যে ব্যবহারকারী সংখ্যা সেটা দিন দিন বাড়ছে এবং উন্নতও হচ্ছে, দ্রুতগতির ইন্টারনেট আমরা পাচ্ছি এবং উচ্চ মূল্য যেটির অভিযোগটা গ্রাহকরা করেছেন সেটিও তিনি বলেছেন যে না, বিভিন্ন দেশের তুলনায় আমাদের দেশে যৌক্তিক পর্যায়ে সেই দামটি রয়েছে। আমরা এবার একটু গ্যাস সংকটের খবর জানবো। গ্যাস সংকট কিন্তু কাটছেই না, কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু, পাম্পে দীর্ঘ লাইন না থাকায় স্বস্তিতে গাড়ি চালকরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর কদমতলী গ্যাস ফিলিং স্টেশনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। আমরা সরাসরি তার কাছ থেকে আজকের খবর জানবো। লিপি, আজকে চট্টগ্রামে গ্যাস সরবরাহের পরিস্থিতিটা কিছুটা স্বস্তিদায়ক এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে যেসব যানবাহনগুলো গ্যাসের জন্য এসেছেন তারা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে গ্যাস নিয়ে যেতে পারছেন এবং কোনো কোনো ফিলিং স্টেশনে হয়তো সেই সময়টা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগছে। তবে যারা ফিলিং স্টেশনের কর্মকর্তারা আছেন কিংবা যানবাহনের মালিক এবং চালকরা আছেন তারা বলছেন যে গেল 2 সপ্তাহ ধরে তাদের যে ভোগান্তি এবং দুর্ভোগ সেটার তুলনায় আজকে যে সময় লাগছে সেটা আসলে অনেকটা স্বস্তিদায়ক। এক্ষেত্রে কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে যে চাহিদা ছিল চট্টগ্রামে গ্যাস সরবরাহ, সেই সরবরাহ গত 2 সপ্তাহ ধরে অর্ধেকে নেমে এসেছিল এবং সেই চাহিদাটা গতকাল রাত থেকে প্রায় 170 মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে এবং এটা মূলত মহেশখালীর যে এলএনজি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের একটি বয়ার মেরামত হওয়ার কারণে এই গ্যাস সরবরাহ করার যে চাহিদা সেটা কিন্তু বেড়েছে এবং সেই কারণে আমরা দেখেছি যে বাসাবাড়িতে এবং যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে গতকাল ভোর রাত থেকে আসলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং সে কারণে যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা ছিল অনেক যানবাহন কিন্তু ভোর রাতে গ্যাস সরবরাহ করে নিয়ে গেছেন এবং গ্যাস দিচ্ছে এমন খবরে কিন্তু সকাল থেকে যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো ফিলিং স্টেশনগুলোতে আসতে শুরু করেছে। ফলে এখন আবার কিছুটা সময় লাগছে, তবে সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি না বলে দাবি করছেন এবং যারা চালকরা আছেন তারা বলছেন যে গত 2 সপ্তাহ ধরে তাদের যে ভোগান্তি সে তুলনায় আসলে আজকে অনেকটা স্বস্তিদায়ক এবং তারা আশা করছেন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আসলে এই যে ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন এবং যারা ফিলিং স্টেশনের কর্মকর্তারা আছেন তারাও বলছেন যে এখনো পর্যন্ত গ্যাস সরবরাহ চট্টগ্রামে কিছুটা উন্নতি হয়েছে এবং তারা আশা করছেন এই ধারাবাহিকতা থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ পরিস্থিতির খবর। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি। তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামে আপাতত গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, যেই সংকট ছিল, যেই ভোগান্তি ছিল সেটা কিছুটা কমেছে। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে, সেখান থেকে আমরা আসলে দেখতে চাইবো আজকের সবশেষ কী তথ্য রয়েছে। ডিএসসির প্রধান ইন্ডেক্স সেটি 5,910 পয়েন্টে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এবং ডিএসসি এস ইন্ডেক্স মানে সরিয়া ইন্ডেক্স যেটি সেটি 1,188 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক যেটি সেটি 2,201 পয়েন্টে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রধান সূচক যেটি সেটি ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে এবং সরিয়া সূচক যেটি সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে, কিন্তু বাছাই সূচক যেটি রয়েছে সেটি আসলে নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং এ পর্যন্ত 96,207টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে 209টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 106টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ারের দাম। আমরা একটু দেখতে চাই যে আসলে কোন কোম্পানির শেয়ারের দাম এবং বেচা বিক্রি সবচেয়ে ভালো রয়েছে সেই শেয়ারগুলোর কথা আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি,
সেটা আসলে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, একেবারে শুরুতে রয়েছে, সবার আগে রয়েছে, যার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 41 টাকা 70 পয়সায় এবং সর্বোচ্চ 42 টাকা 70 পয়সায় বিক্রি হয়েছে তার প্রতিটি শেয়ার, এবং সর্বনিম্ন 41 টাকা 6 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার। আমরা আবার একটু দেখতে চাই যে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইহাম টেক্সট, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 26 টাকা 60 পয়সায় এবং সর্বোচ্চ 27 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার, এবং সর্বনিম্ন 25 টাকা 80 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার। অবশ্য গতকাল আমরা যদি দেখি যে 25 টাকা 80 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার, এবং আরেকটা সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এটির প্রতিটি শেয়ার আসলে 58 টাকা 60 পয়সা বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 60 টাকায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার, এবং সর্বনিম্ন 58 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। গতকাল অবশ্য এই কোম্পানির প্রতিটি শেয়ার 59 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছে এবং এখন 58 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে। আমরা আসলে আমাদের যেই সময়, এই সময়ের মধ্যে ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে সবশেষ কি তথ্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান ইন্ডেক্স সেটি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং ডিএসসি বাছাই সূচক যেটি সেটি একটু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। সরিয়া সূচক যদিও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই চলছে। অর্থবছরের শেষে এসেও অর্জন হলো না রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। 2025-26 অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও 87,500 কোটি টাকা পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। অবশ্য প্রবৃদ্ধি হয়েছে 12%, মোট আদায় হয়েছে 4,15,473 কোটি টাকা। রাজস্ব আদায়ের যে লক্ষ্য নিয়ে 2025-26 অর্থ বছর শুরু করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, তার থেকে 87,500 কোটি টাকা পিছিয়ে থেকে অর্থ বছর শেষ করেছে সংস্থাটি। 2025-26 অর্থ বছরে কাস্টমস, ভ্যাট এবং আয়কর এই প্রধান তিন খাত থেকে 5,03,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যের বিপরীতে মোট রাজস্ব আদায় হয়েছে 4,15,473 কোটি টাকা। তবে লক্ষ্য ছুঁতে না পারলেও বছর ব্যবধানে আদায় বেড়েছে 12.03%। রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর ভ্যাট খাত থেকে 2025-26 অর্থ বছরে আদায় হয়েছে 1,57,734 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে এ খাতে আদায় হয়েছিল 1,41,576 কোটি টাকা। সেই হিসাবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 11.40%। বিদায়ী অর্থ বছরে আয়কর থেকে আদায় হয়েছে 1,45,620 কোটি টাকা। এর আগের অর্থ বছরে এ খাতে আদায় হয়েছিল 1,29,090 কোটি 85 লাখ টাকা, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 12.80%। অন্যদিকে কাস্টমস থেকে আদায় হয়েছে 1,12,119 কোটি টাকা। আগের অর্থ বছরে এ খাতে আদায় হয়েছিল 1,198 কোটি টাকা, প্রবৃদ্ধি হয়েছে 11.90%। অন্তরা সেন, সময় সংবাদ। দেশের বাজারে এক লাফে প্রায় 10,000 টাকা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 9,856 টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,32,930 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে দাম। নতুন দর অনুযায়ী ভ্যাট সহ 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,22,491 টাকা, 18 ক্যারেটের এক ভরি স্বর্ণ 1,91,56 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,064 টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাস জুড়ে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত 50টি গ্রামের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। প্রায় 1 লাখ মানুষ চরম পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, নদী পুনঃখননে প্রায় 140 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মিলছে না কোনো সুফল। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট।
টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ, মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘর ধরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুদ। চালের অতিরিক্ত মজুতে লোকসানের শঙ্কায় মিল মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল না কেনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। উৎপাদিত এবং সংরক্ষিত চালের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দেশের বৃহৎ চালের মুকাম কুষ্টিয়ার খাজানগর। এই এলাকায় 192টি চাল মিলে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিভিন্ন মানের চাল। চাল মিলগুলো উৎপাদিত বিপুল পরিমাণ চাল এখন গুদামে আটকে আছে। চাল গুদামজাত থাকায় বৃদ্ধি পেয়েছে সংরক্ষণ সংকট ও নষ্ট হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন ধরে গুদামে চাল সংরক্ষণ করতে গিয়ে বাড়ছে গুদাম ভাড়া, শ্রমিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পাশাপাশি অতিরিক্ত সময় ধরে সংরক্ষণে চালের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া তথা খাজানগর এলাকায় যতগুলো মিল আছে প্রত্যেকটা মিলে একই অবস্থা। আমরা যারা মিল মালিক আছে, আমরা মনে হয় না টিকে থাকতে পারবো। আমাদের সামনে অনেক হয়তো বা খারাপ দিক আসতে পারে। সঠিক সময় যদি আমরা চাউল বিক্রয় করতে না পারি, তাহলে আমাদের এক সময় মিল বন্ধ করে দেওয়ার উপক্রম হতে পারে। দাম না বেড়েও যদি আমাদের রেগুলার বেস যদি প্রতিদিন বেচা কেনাটা ঠিক মতন থাকে, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ক্রয় না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মজুতকৃত চালের বিষয়ে সরকারের মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। আমাদেরকে সরকারের সহায়তা, সরকারের বাণিজ্য ব্যাংক সেক্টর যাতে আমাদেরকে আরও স্বল্প ঋণে যাতে আমাদের সহায়তা দেয়। বিদ্যুতের যে মূল্যটা, এটা যেন এই শিল্পকে যেন, কৃষি শিল্পের যেন বিদ্যুতের মূল্যটা যেন একটু স্থিতিশীল রাখে। কুষ্টিয়া খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার মিলগুলো প্রতিদিন প্রায় 3,500 মেট্রিক টন চাল উৎপাদন করে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তৃতীয় দিনের মতো চলছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। এতে স্থানীয় বাজারে দাম নেমেছে অর্ধেকে। বিস্তারিত জানবো, সাতক্ষীরার ভোমরা বন্দরে আছেন আমাদের সহকর্মী মমতাজ আহমেদ বাপি। যাব তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত 2 দিনে 49 ট্রাকে 560 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে ভারত থেকে। আমদানির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাজারগুলোতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। তারপরও ক্রেতা সাধারণ বলছে যে এটি এখনো ক্রয় ক্ষমতার মধ্যে নাই। সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট এটিকে আরো কমাতে পারে, কিন্তু এরা কমাচ্ছে না বলেই তাদের অভিযোগ। একসাথে
আমদানিকারকরা আমাদেরকে জানিয়েছে যে এই আমদানি করতে আমরা আইপিতে জটিলতা করে থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ঢাকার খামারবাড়ি। এই আইপি যদি সহজ করা যায় তাহলে আমদানি বৃদ্ধি পাবে এবং বাজার দরও কমে আসবে। তাদের কথা মানে তাদের বক্তব্যটা যেন গত পরশুদিন যে মাল ঢুকেছে তা ঢাকার বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ 120 টাকা কেজি। বর্তমানে সেই বাজার দর এখন কিন্তু সাতক্ষীরার বাজারে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে আজও। আমরা জেনেছি যে এই সিন্ডিকেটকে যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই আমাদের বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আজকেও প্রায় 1000 মেট্রিক টন ঝাল মানে কাঁচামরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। ফেডারেল রিজার্ভের সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে দুর্বল হচ্ছে মার্কিন ডলার, যার প্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছে ব্রিটিশ পাউন্ড ও ইউরো। দর বাড়ছে কানাডিয়ান ডলারেরও, তবে নিম্নমুখী রয়েছে জাপানি মুদ্রা ইয়েনের। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদ হার অপরিবর্তিত রাখার পাশাপাশি ভবিষ্যতে সুদ হার বাড়ানো নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। এতে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ওমানের মধ্যস্থতায় সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা কমেছে। এতে মুদ্রাটির সূচক 0.07% কমে 99.65 পয়েন্টে অবস্থান করছে। ফেডের সুদহার অপরিবর্তিত রাখায় ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মান 0.3% বেড়েছে। ডলার প্রতি বিনিময় হার 1.40 কানাডিয়ান ডলার। এদিকে ডলারের দুর্বলতার সুযোগে কিছুটা শক্তিশালী হয়ে উঠেছে ব্রিটিশ পাউন্ড। বৃহস্পতিবার এ মুদ্রার দর 0.1% বেড়ে পাউন্ড প্রতি দাঁড়িয়েছে $1.35। পাশাপাশি প্রতি ইউরোর দরও 0.1% বেড়ে $1.16 উঠেছে। 0.2% বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের মান। ডলার প্রতি বিনিময় হার 1.53 অস্ট্রেলিয়ান ডলার। তবে কিছুটা দুর্বল অবস্থানে জাপানি ইয়েন। ডলার প্রতি বিনিময় হার 147.25 ইয়েন। অন্তরা সেন, সময় সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশে তীব্র দাবদাহ থেকে বাঁচতে স্বস্তির খোঁজে পর্যটকরা এখন ছুটছেন সুইডেনে। শীতল আবহাওয়া, মনোরম প্রকৃতি উপভোগ করতে দেশটির বিভিন্ন পর্যটন এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। হঠাৎ পর্যটকের ঢল নামায় চাঙ্গা হয়ে উঠেছে দেশটির রেস্টুরেন্ট, ক্যাফে ও সুভেনির দোকান সহ স্থানীয় ব্যবসা বাণিজ্য। সুইডেন থেকে সে খবর জানাচ্ছেন শফিউল আলম। ইতালি, স্পেন ও গ্রিস সহ ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ মানুষ যখন স্বস্তির খোঁজে ব্যাকুল, তখন তুলনামূলক শীতল ও আরামদায়ক আবহাওয়ার কারণে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সুইডেন। দক্ষিণে চড়া রোদ এড়িয়ে উত্তরে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন সুইডেনের মনোরম প্রকৃতি উপভোগে। রাজধানী স্টকহোম সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন বিদেশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবুজ চারপাশ, শান্ত সমুদ্র আর চোখ জুড়ানো দ্বীপপুঞ্জের নৈসর্গিক সৌন্দর্যের এই দেশটিকে গ্রীষ্মকালীন ছুটির জন্য এখন ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য মনে করা হচ্ছে। লন্ডন সহ ইউরোপের প্রত্যেকটা দেশেই তাপ প্রবাহ, সেই তুলনায় আসলে সুইডেনের স্টকহোম শহরের আবহাওয়াটা অনেক শীতল এবং টুরিস্ট বান্ধব। সো আমি খুবই এনজয় করতেছি। আন্তর্জাতিক পর্যটকদের এই ঢলের ইতিবাচক প্রভাব পড়েছে সুইডেনের স্থানীয় অর্থনীতিতে। পর্যটন কেন্দ্রগুলোর আশেপাশে সুভিনির শপ, স্থানীয় ক্যাফে, রেস্টুরেন্ট এবং ঐতিহ্যবাহী পণ্যের দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় ইউরোপের দাবদাহের কারণে এবার তাদের ব্যবসায় রেকর্ড পরিমাণ কেনা বেচা হচ্ছে। সামারে আমাদের বেচা কেনা ভালোই হয়। এখানে সবাই বিভিন্ন দেশ থেকে আসে। সুইডিশ কাস্টমার কম, বাট ওয়ার্ল্ড ওয়াইজ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি থেকে আসে। অবশ্যই আমি আশা করি যে আরও বাংলা সুভিনিয়ার শপ বা বাংলা মালিকানা এদিকে আসুক
এদিক হোক, বিজনেস অনেক ডেভেলপ হবে। সংশ্লিষ্টদের মতে গ্রীষ্মের বাকি সময়টাতেও যদি আবহাওয়া এমন থাকে তবে সুইডেনে পর্যটকদের আনাগোনা আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে করে ইউরোপের এই দেশটির পর্যটন খাত কেন্দ্রিক ব্যবসা আরো গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। রাত গভীর হলেই নিরাপত্তার দায়িত্ব আর মানুষের নয়, টহলে নামে রোবট কুকুর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটালান্টার কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাতের নিরাপত্তা কর্মীর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপকদের দাবি, এতে অপরাধ কমছে, বাড়ছে বাসিন্দাদের নিরাপত্তা। রাত নামলেই বদলে যায় দৃশ্য। হাতে লাঠি বা টর্চ নয়, চার পায়ে নিঃশব্দে টহল দেয় এক অদ্ভুত প্রহরী। দেখতে কুকুরের মতো, কিন্তু সে কোনো প্রাণী নয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এক রোবট। মানুষের জায়গায় এখন নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে এই যান্ত্রিক প্রহরী। আর এমন দৃশ্যই এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। দক্ষিণ পশ্চিম আটলান্টার 445 ক্লিভল্যান্ড অ্যাপার্টমেন্টের প্রতি রাতে দুটি 4 পাওয়ালা রোবট প্রায় 200টি আবাসন ইউনিটের টহল দেয়। লিজিং অফিস বন্ধ হওয়ার পর পার্কিং এলাকা, প্রবেশপথ ও কমন এরিয়ায় নজরদারি চালায় তারা। আটলান্টা ভিত্তিক স্টার্টআপ আনটেন্ডের তৈরি এই ব্যবস্থার এই রোবটগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করে মানব অপারেটর। লাইভ ক্যামেরা ফিড পর্যবেক্ষণের পাশাপাশি রোবটের স্পিকারের মাধ্যমে সরাসরি বাসিন্দা বা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কথাও বলতে পারেন তারা। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি চালুর পর ওই অ্যাপার্টমেন্টে আবাসিক চুরি পুরোপুরি বন্ধ হয়েছে। গাড়ি চুরি কমেছে 75% আর গাড়িতে ভাঙচুরের ঘটনা কমেছে 65%। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অভিযোগ, ভোগান্তির পরও মোবাইল ইন্টারনেটে ফিরছেন গ্রাহক। 4 মাসে ব্যবহারকারী বেড়েছে 73 লাখ। আকৃষ্ট হচ্ছে আকর্ষণীয় নানা অফারে, দাবি অপারেটরদের। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হলেও গেল অর্থ বছরের লক্ষ্যমাত্রা থেকে 87,000 কোটি টাকা পিছিয়ে এনবিআর। সবচেয়ে বেশি যোগান দিয়েছে আয়কর, দ্বিতীয় অবস্থানে ভ্যাট। এবং যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে 4 দশকে ব্যয় 900 কোটি টাকা। সুফল মেলেনি প্রকল্পের। অতিবৃষ্টির কবলে পানিবন্দী অন্তত 1 লাখ মানুষ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।